নমস্কার, ঘণ্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আপনারা প্রতি সপ্তাহে সোম থেকে শুক্রবার কেটিভি বাংলায় ঘণ্টাখানেক বাংলার কথা, যেটা বাংলার মানুষের অনুষ্ঠান, আপনারা রেগুলার দেখেন এবং প্রতিদিনই কিন্তু আমরা যে টপিক আপনাদের জানাবার দরকার, জানবার দরকার, বিশ্লেষণ করা দরকার, সেটাই আমরা তুলে ধরি। দেখুন, এই মুহূর্তে যাদবপুর নিয়ে কিন্তু রণক্ষেত্র অবস্থা, একদম খণ্ডযুদ্ধ চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন? কারণ গতকাল রাত থেকেই আপনারা জানেন যে সেখানে যে ছবি আপনারা দেখছেন, যেটা এই যে ছবি, সেই ছবিতে কিন্তু এবিভিপি অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন এবং তার সঙ্গে এসএফআই বামেদের যে ছাত্র সংগঠন একদম সামনাসামনি কিন্তু ভ্যান্ডালিজম। গতকাল রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে গেটে লাথি মারা হচ্ছে এবং গেটে লাথি মেরে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ উঠে আসছে এবিভিপির বিরুদ্ধে। কারা করছে? এসএফআইরা করছে। এবং পাল্টা আরও অভিযোগ উঠে আসছে, এবিভিপি বলছে যে তাদেরকে নিয়ে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করেছে এসএফআই নেতৃত্ব, আর এসএফআই নেতৃত্ব বলছে তাদের পোস্টারে আগুন ধরানো হয়েছে, পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, এরকমও কিন্তু হুমকি দেওয়া হয়েছে, এরকম এসএফআই এর যারা নেতৃত্ব তারা বলছেন। আমাদের প্রশ্ন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যেটা একটা প্রেস্টিজিয়াস জায়গা, যেখানে ছেলে মেয়েদের প্রত্যেক ছাত্র ছাত্রীদের পড়তে যাওয়া কিন্তু একটা স্বপ্ন থাকে, একটা ভীষণ বড় ইন্টেনশন থাকে যে সেখানে আমরা পড়বো, কিন্তু সেখানে একদম সেই পরম্পরা ওয়াইজ কিন্তু সরকার বদলালেও ছবিটা কিন্তু একদম এখনো পর্যন্ত বদলালো না। এই নিয়ে কিন্তু আমরা আমাদের প্রথম পার্ট রাখবো আজকে ঘণ্টাখানেক বাংলার কথার পর্বে। কিন্তু কারা কারা থাকছেন তাদের ইন্ট্রোডাকশন দেওয়ার আগে আপনাদের সামনে ব্যাক টু ব্যাক রাখবো যাদবপুরের এমএলএ শর্বরী মুখার্জি কি বলেছেন এবং তার সঙ্গে সৃজন ভট্টাচার্য কি বলেছেন। শুনুন। যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা? কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, যে 352টা বুথে একটা বুথ জিতেছে সিপিএম, তাই জ্বালা লাগছে না? জ্বালা লাগছে আপনাদের? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, মিডল ক্লাস বলছে। বাহ সৃজন, বাহ বাহ, লজ্জা 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 সৃজন। আপনাদের সমস্ত লোক মিডল কাস্ট বলছে, আমাদের ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ছোট লোক বলছে। এইটা আপনাদের শিক্ষা, আপনাদের সংস্কৃতি। হ্যাঁ, ভিসি কোথায়? প্রশ্ন করছি, ভিসি এখনো আসেনি কেন? আমাদের ছেলেরা ইললিগাল রেজিস্টার কোথায়? কোথায় সেলিম বক্স মন্ডল কোথায়? কেন আসছে না এখানে? আসতে হবে এখানে। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে। কি মনে করেছেন ভালো? আমরা ভালোর পথে চাইলাম, সেটা আপনাদের সহ্য হলো না। না, এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরো হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিক ভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা
যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। দেখুন, আমরা কিন্তু পরপর ব্যাক টু ব্যাক চালালাম সেখানকার এমএলএ সর্বরী মুখার্জি এবং সৃজন ভট্টাচার্য সিপিএম নেতা আপনাদের সামনে কি বললো। সেই ব্লেম গেম দেখুন, আগুন লাগা থেকে শুরু করে ছাত্র রাজনীতি যেখানেই যাচ্ছেন ব্লেম গেম কিন্তু চলছে এবং আলটিমেটলি সাফার করছে কিন্তু বাংলার ছাত্রছাত্রী থেকে, বাংলার মানুষ থেকে, সাধারণ মানুষ। কারা কারা আছেন আমাদের আজকের প্যানেলে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন সৌনক মারিক, বিজেপি মুখপাত্র এবং প্রাক্তন এবিপিপি সদস্য। আমাদের সঙ্গে আছেন প্রাক্তন ডিসিপি কলকাতা পুলিশ সত্যজিৎ ব্যানার্জি এবং আমাদের সঙ্গে আছেন সমাজকর্মী ইন্দ্রজিৎ মজুমদার। আপনাদের তিনজনকেই আমাদের আজকের পর্বে আমরা স্বাগত জানাবো। আমি প্রথমেই ইন্দ্রজিৎ দাকে দিয়ে শুরু করব। ইন্দ্রজিৎ দা, দিন বদলেছে, সরকার বদলেছে, মানুষ মন খুলে কিন্তু প্রাণ ঢেলে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। সুদিন ফিরবে, বাংলায় সুশাসন ফিরবে এই আশায়, কিন্তু যাদবপুর সেই একই তীরে, যাদবপুর আছে যাদবপুরে। ইন্দ্রজিৎ দা, তুমি যেটা শেষ করলে শান্তনু, সেই যাদবপুর আছে যাদবপুরের তিমিরে। আমি একটা ঘটনা বলি। সম্ভবত 2019 সালের 19শে সেপ্টেম্বর সেখানে এবিপিপির একটা অনুষ্ঠান ছিল, নবীবরণ অনুষ্ঠান। সেখানে আমাদের তখন মন্ত্রী ছিল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিল বাবুল সুপ্রিয়, সেখানে গিয়েছিল এবং তাকে যেভাবে জামা কাপড় ছেঁড়া থেকে শুরু করে যে পরিস্থিতি তিনি সম্মুখীন হয়েছিলেন, এবং এইটা যেখানে একটি পঠন পাঠনের জায়গায় যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তৎকালীন সময়, সেটা সত্যি খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কারণ দীর্ঘ মানুষটিকে 7.5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। তারপরে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর তাকে ফোর্স নিয়ে গিয়ে উদ্ধার করে আনতে হয়, যে রাজ্যে রাজ্যপাল নিজে উপস্থিত থেকে উদ্ধার করে আনা হয়, এবং নিন্দনীয় ঘটনা। আবার একটি ঘটনা ঘটেছিল 2025 1 মার্চ। সেই দিন বার্ত বসু, তৎকালীন শিক্ষামন্ত্রী বার্ত বসু, তিনি গিয়েছিলেন ওয়েব কুপারের একটি মিটিংয়ে। সেখানে তাকে গো ব্যাক স্লোগান দেয়া, অ্যাকচুয়ালি গো ব্যাক স্লোগান দিতেই পারে, সেটা সাংবিধানিক অধিকার রয়েছে, কিন্তু সেইখানে তার গাড়ির মধ্যে, গাড়ির চাকার নিচে শুয়ে পড়া থেকে শুরু করে ছাত্ররা যে একটা পদ্ধতির মধ্যে দিয়ে তারা আন্দোলন করেছিল, সত্যি খুব লজ্জাজনক বিষয়। যে আমিও একদিন ছাত্র রাজনীতি করেছি, ছাত্র পরিষদের একটি বড় জায়গা, এবং আমি আমার আন্ডারে প্রায় অনেকগুলো কলেজও ছিল, আমি ইউনিট সেক্রেটারি ছিলাম। আমরা কিন্তু এই জিনিস কোনোদিন দেখিনি যে যাদবপুরে যে ঘটনাগুলো ঘটছে। এবং আর একটি ঘটনা বলি, দেখবে কিছুদিন আগেকার ঘটনা, সম্ভবত 2015 সালে 11 সেপ্টেম্বর হবে, একটি মেয়ে, সেইখানে তাকে শ্লীলতাহানি করা হয় যাদবপুরে। সেইখানে তৃতীয় বর্ষের ছাত্রী, সেইখানে থেকে দূরত্ব, যেখানে ঘটনা ঘটে সেখান থেকে দূরত্ব একদম কয়েক সেকেন্ডের দূরত্ব, সেইখানে তাদের যে ইউনিয়ন রুম, সেই ঘটনাও কিন্তু পরবর্তীকালে চেপে দেওয়া হয়। বেশ, আমি অসংখ্য ঘটনায় জর্জরিত যাদবপুর। তাই বলবো এই যাদবপুরে যারা আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সত্যিকারে ও সমীচীন নয়। কারণ হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ মামলায় বলেছিল যে ইউনিয়ন রুমগুলো বন্ধ থাকবে, কিন্তু কোথাও বলেনি। এটাও কিন্তু যে এবিপিপি যে কথাগুলো আমি তাদের স্টেটমেন্ট দেখছি, ইতিমধ্যে সম্ভবত অরিত্র সরকারের নামে কমপ্লেন হয়েছে, তারা যেটা বলছে যে জিবি মিটিং, গভর্নিং বডি মিটিং হতেই পারে। গভর্নিং বডি মিটিংয়ের আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এখানে দেখাতেও পারি, এরম কোনো ডিভিশনাল বেঞ্চের রায় নেই যে গভর্নিং বডি মিটিং করা যাবে না। বেশ, আমি আবার আপনার কাছে আসবো। সৌনক, মানুষ কিন্তু অনেক কিন্তু ভেবে, আমি প্রথমেই বললাম, অনেক কিন্তু ভেবে, ভরসা করে, বিশ্বাস করে, আস্থা রেখে তোমাদের সরকারকে ভোট দিয়ে প্রথমবার বাংলায় ক্ষমতা এনেছে। চিত্র কিন্তু বদলাচ্ছে না। যে ছবি আমরা দেখছি, দর্শকরা দেখছেন, আজ কিছুক্ষণ আগে যখন এই প্রোগ্রাম শুট করছি, কিছুক্ষণ আগের তোলা ছবি, যেখানে কিন্তু গেটের বাইরে এবিভিপি, ভেতরে ওপারে কিন্তু এসএফআই। শোনো, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই প্রেসিডেন্সি কলেজ এবং যাদবপুর, এইটা তৃণমূলের সময় বামপন্থীদের আস্তানা হিসেবে বাঁচিয়ে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমরা মনে করি তিনি হচ্ছেন প্রো বামপন্থী, এবং তিনি এই বামপন্থীদের এই দুটো আস্তানাকে রক্ষা করেছিলেন। এবং সব থেকে বড় কথা, দুটোই শিক্ষা প্রতিষ্ঠান। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যারা জানেন যাদবপুর সম্পর্কে ওয়াকিবহাল, বা যে গার্জেনরা জানেন যে যাদবপুর ক্যাম্পাসের ভেতর কি হয়, তারা একটু খোঁজ নিলে জানতে পারবেন যাদবপুর ক্যাম্পাসের ভেতর ওপেন উইট, গাঁজা, মদ, সমস্ত আসর বসে একদম ওপেন। এবং
আমরা ওখানে জানি বিভিন্ন সেক্স র্যাকেট চলে এবং সেই জিনিসগুলো ওপেনলি হয়, একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন এগুলো সমর্থনযোগ্য হতে পারে না। এবং এই যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা কলেজে বা ইউনিভার্সিটিতে প্রথম পদার্পণ করছে, তাদেরকে ব্রেন ওয়াশ করে এইগুলোর মধ্যে আসক্তি ঘটিয়ে বামপন্থার সঙ্গে যুক্ত রাখার যে প্রয়াস বা প্রক্রিয়া, এইটার বিরোধিতাই হচ্ছে একটা রাষ্ট্রবাদী সরকার বা রাষ্ট্রবাদী যে ছাত্র সংগঠন তাদের বিষয়। বেশ এবং এবিভিপি আর বিজেপি দুটো কিন্তু আলাদা। বেশ এবিভিপি স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন যার সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই, এবং বিজেপির কিন্তু ছাত্র সংগঠন এবিভিপি নয়, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন। বেশ। আপনাকে একটু রেকটিফাই করব বেশ যে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নয়, কিন্তু যদি একটি রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের ওপর কোনো অ্যাটাক হয় বাইরে থেকে, অবশ্যই বিজেপি সমর্থকরা তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। তার জন্য হয়তো কেউ কেউ গেছেন বা ওখানে উপস্থিত থেকেছেন, কারণ যে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনের একটি ছেলে, হ্যাঁ, তার সেখানে নাম তো আমরা নিখিল দাস। দেখালাম, সেখানে তো বিজেপির এমএলএ গিয়েছেন, বলছি গিয়ে তো আসছি, statement দিয়েছেন। এটাই আসছি আমি। নিখিল দাস, হুম তারা একটা চায় পে চর্চা বা একটা চায়ের আড্ডা টাইপের কিছু একটা অর্গানাইজ করেছিল, ওর ভেতরে সেখানকার ছাত্র। তো এই নিখিল দাস একজন ব্যাকওয়ার্ড ক্লাস বা এসসি কমিউনিটির, তো সেই ছেলেটাকে জাতপাত তুলে গালাগাল করার মাধ্যমে এই ঝামেলার বা সৃষ্টি হয়েছে। বেশ কারা করলো গালাগাল? হ্যাঁ, তো এখন এসএফআই, বেশ, একদম এসএফআই, বেশ। ডিওয়াইএফআই এর ওখানকার যারা লোকাল রয়েছে সেই কিছু ছাত্রছাত্রী এবিভিপির সমর্থন করেন, এরকম একজন ব্যাকওয়ার্ড ক্লাস এসসি কমিউনিটির ছাত্রকে গালাগাল করে। Okay. এই দিয়ে ঘটনার সূত্রপাত। আজকে বক্তব্য হচ্ছে যে বামপন্থীরা বারবার বলে মনুষ্য ধর্মের ওপর কোনো ধর্ম হয় না, তারা জাতপাতের বিষয় ঢুকছে কি করে? জাতপাত কোত্থেকে আসছে? এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সকলে একসঙ্গে পড়াশোনা করবে, ছাত্ররা একসঙ্গে থাকবে। যদি আগামীতে ছাত্র ভোট হয়, তৃণমূল ছাত্র ভোট তুলে দিয়েছিল। ছাত্র ভোট লাস্ট 2016 সালে হয়েছিল, যখন আমিও ছাত্র ভোটের সঙ্গে যুক্ত থেকেছিলাম ছাত্র রাজনীতিতে। তো তারপর থেকে ছাত্র ভোটটা কি সেটাই ছাত্রছাত্রীরা ভুলে যেতে শুরু করেছে, ভোট হতে দেয়নি। তারপরেও এই যে বামপন্থী এবং তাদেরকে যারা সমর্থন করছে, এই দীপশিতা ধর হোক বা সৃজন হোক, এরা যুব সমাজের নিজেদেরকে একটা নেতৃত্বের স্থান দেওয়ার জায়গায় পৌঁছচ্ছে টিভি ক্যামেরার সাহায্যে, কারণ ক্যামেরা এদেরকে সবসময় ফোকাস রাখে। আসবো আবার সৌনক তোমার কাছে। সত্যজিৎ স্যার, যে যার নাম বললো দীপশিতা ধর, আপনারা সৃজন ভট্টাচার্য কি বলেছেন আপনাদের সামনে আমরা রেখেছি। সত্যজিৎ স্যার আপনার অ্যানালিসিস নেবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো দীপশিতা ধর বাম নেত্রী কি বলেছেন, শুনুন। প্রথমবার নয় যে যাদবপুরকে টার্গেট করার চেষ্টা করা হয়েছে। আসলে সমস্যাটা যাদবপুর অথবা জেএনইউ নয়, পাবলিক ফান্ডেড এডুকেশন সিস্টেম, সরকারি বিশ্ববিদ্যালয়, সেটা যাদবপুর হোক অথবা জেএনইউ, যেখানে কম পয়সায় ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেন, গরিব কৃষক শ্রমিক পরিবারের ছেলেমেয়েরাও পিএইচডি করতে পারেন, আইএস আইপিএস হতে পারেন, গবেষক হতে পারেন। এই রকম পরিসর যত থাকবে তত বিজেপির যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। এই রকম স্পেস যত থাকবে তত মানুষ আসলে দিমাগই হবেন, দিমাগকে ব্যবহার করা শিখবেন, মস্তিষ্ককে ব্যবহার করা শিখবেন। আর মানুষ যদি মস্তিষ্ক ব্যবহার করা শুরু করে, তাহলে যাদের দিমাগ নেই, এবিভিপির অন্ধভক্তরা, বিজেপির অন্ধভক্তরা, তাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। তাই এই আক্রমণটা সার্বিকভাবে পাবলিক এডুকেশন সিস্টেমের ওপর, সেটা যাদবপুর হোক অথবা জেএনইউ। এতে নতুন করে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণার কিছু নেই। বিজেপির লোকজন যদি গণেশ ঘোষদের পার্টি, সাভারকারের লোকজন যদি গণেশ ঘোষদের পার্টির পতাকা না পড়ায়, তাহলে আমরা বুঝতাম যে কোথাও কোনো গন্ডগোল হবে। বিজেপি যা করেছেন সেটাই স্বাভাবিক। আমি আসবো সৌনক, আমি তোমার রিয়াকশন নেবো। সত্যজিৎ স্যার, দেখুন, এই আমরাও কলেজে পড়াশোনা করেছি, তবে কলেজে যখন পড়াশোনা করেছি সালটা একটু বললে বুঝতে পারবেন। 1968 সাল, 69 সাল, 70 সাল, তার মানে বুঝতে পারছেন কতদিন আগে, প্রায় 55-60 বছর আগে। তো এখন ঘটনা হচ্ছে, আমরাও কলেজে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তারপর কিন্তু ঘটনা এই যে যাদবপুরের আমি চার্জেও ছিলাম, যখন পুলিশ অফিসার ছিলাম, ডেপুটি কমিশনার, আমাকে যাদবপুর, পূর্ব যাদবপুর, কসবা, গড়পা, সার্ভে পার্ক, পুরো জোনটা দেখতে হতো। ছাত্রদের মধ্যে যে কনফ্লিক্ট হচ্ছে, যেগুলো হয় যেখানে, যেটা দেখেছি আর কি, সেটা হচ্ছে বেসিক্যালি কিছু মতাদর্শের পার্থক্য থাকে এবং মতাদর্শরা খুব কঠিন পর্যায়ে যায়।
যদিও বলা হয় যে, যেমন বলা হয় ছাত্র পরিষদের মতন থাকবে, এর সাথে কংগ্রেসের কোনো যোগ নেই, টিএমসির কোনো যোগ নেই। তারপরে আমার পাশে যিনি বললেন যে বিজেপির সাথে এবিভিপির কোনো যোগ নেই, এটা আলাদা আলাদা সব। মুশকিলটা হয়েছে কোথায়, এরা প্রত্যেকেই কোনো না কোনো পার্টির ফলোয়ার্স, প্রত্যেকটা দল। ছাত্র পরিষদ কংগ্রেসের ফলোয়ার্স, টিএমসিপির যেটা রয়েছে তারা সেই ছাত্র পরিষদ থেকে উঠে আসছে, তাদের নেতৃত্ব থেকেই টিএমসির নেতারা সব উঠেছিল। বিজেপির অরুণ জেটলি যখন আমাদের সময়, আমাদের কিছু পরে অরুণ জেটলি উঠলো, অরুণ জেটলি তখন এবিভিপির ভারত অল ইন্ডিয়া সম্পাদক ছিল, তিনি পরে আবার বিজেপির কেন্দ্রীয় কমিটিতে এলেন এবং কেন্দ্রীয় কমিটির মন্ত্রীও হলেন। তো সবই একটা না একটা কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে থাকছে, পরে গিয়ে ঢুকছে গিয়ে, হয়তো প্রথম পর্যায়ে থাকছে না, মুখে কেউ বলছে না, কিন্তু আলটিমেটলি ঢোকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন। একদম ল অ্যান্ড অর্ডারের প্রশ্নটা যেখানে আছে, ছাত্রদের সাথে ল অ্যান্ড অর্ডার এটা পুলিশকে খুব সাংঘাতিকভাবে ট্যাকেল করতে হয়, কারণ এটা খুব স্পর্শকাতর, এত স্পর্শকাতর যে সামান্য ভুল চুক হলে সেটা অন্যদিকে চলে যেতে পারে। সেই জন্য আমি যতদিন ওই দিকটায় ছিলাম, যেমন পাটুলির দিকটায় যখন কলেজ ইলেকশন করতে হয়েছে আমাকে 2012-13 সালে, তারপরে তখন তো বেসিক্যালি বুঝতেই পারছেন যে তখন তো সব টোটাল ইউনিয়নটাই ছিল এসএফআইয়ের ইউনিয়ন। একদম সেইখান থেকে ইলেকশন করানো, তারা ডাইরেক্টলি ভাঙচুর করছে, সম্পূর্ণ পরিমাণে ফোর্স নিয়ে যেতে হচ্ছে, ফোর্স নিয়ে থাকতে এই হচ্ছে। ছবিগুলো আজকে সকালে হ্যাঁ, প্রিন্সিপালকে বলানো হলো, প্রিন্সিপাল বলছে আমরা কি করব বলুন, ছাত্ররা নিজেরা মারপিট করছে। এখন এটা বুঝতে হবে সাধারণভাবে ছাত্রদের, যে যদি এইরকমভাবে যেটা দেখানো হলো যে দরজা ভাঙা হচ্ছে কিংবা মারপিট হচ্ছে কিংবা কোনো কিছু, আমি ডিটেলসটা জানি না, কারণ ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, পুরো পতাকা পোড়ানো হলো কি হলো না সেটার মধ্যে আমি যাব না। তো ঘটনা হচ্ছে এর মধ্যে যতটা রাজনৈতিক রং ছাড়া যেগুলো মুখে বলছে, এই যে দীপশিদা বললো না যে ছাত্র এখানে সবাই গবেষক হবে, আইএস হবে, আইপিএস হবে, এটা সব মুখে বলে। বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি না বলছি এগুলো এটা সব বলছে। মুখে না, এগুলো সব মুখে বলা হয়, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এরা বেসিক্যালি সেই অঙ্গুলি হিলন থেকে ডাইরেক্টলি পিছন দিক থেকে রাজনৈতিক নেতারা অঙ্গুলি হিলন করে। আমি অনেকগুলো ইলেকশন পাস করি, যখন আমি দক্ষিণ কলকাতার চার্জে ছিলাম, তখন যোগেশচন্দ্র ল কলেজের ইউনিভার্সিটি যখন ইউনিয়ন ইলেকশন হতো, তখন দেখতাম অরূপ বিশ্বাস এসে কলেজের পাশে বসে একটা জায়গাতে ওখান থেকে সুতো নড়ছে, ওখান থেকে যা যা করার করছে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগাযোগ, এগুলো আমরা চোখের উপর দেখে এসেছি পুলিশ অফিসাররা, এবং আমরা যারা পুলিশ তারা আমরা চাই যে ছাত্রদের ব্যাপারটায় পুলিশ যেন না ঢোকে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু এমন সিচুয়েশন তৈরি হয় যে পুলিশ যদি ওখানে না যায়, তাহলে কতগুলো লাশ পড়ে যাবে, খুন খারাপি হয়ে যাবে। যেমন ধরুন, যেই কথাটা একটু আগে আলোচনা হলো যে তখন বিজেপি থেকে ঢুকেছিল আমাদের সেই গায়ক বাবুল সুপ্রিয়, যখন ওখানে গেল যাদবপুরে এমন সিচুয়েশন ছিল যে সেখানে বার করা মুশকিল ছিল, বাধ্য হয়ে সেখান থেকে, এবং পুলিশও বার করতে পারছে না, এমন অবস্থা, বার করতে গেলে লাঠিচার্জ করতে হবে। বেশ আমরা জেনারেলি করতে চাই না। আরেকটা লাইনটা বলে দিই, বলুন। বাধ্য হয়ে সেখানে ধানকরকে যেতে হলো, রাজ্যপালকে, এবং রাজ্যপালের মাধ্যমে ওকে বার করতে হলো। এগুলো অভাবনীয় খারাপ, তবে ব্যক্তিগতভাবে এগুলো চলবে, কারণ পশ্চিমবঙ্গ একই রাজনীতিতে বিশ্বাস করে। 67, 68, 69, 70 যখন আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তাম, তখন যে অবস্থার সৃষ্টি হয়েছিল যুক্তফ্রন্ট থেকে আরম্ভ করে, তারপরে যে বাসরগুলো শুরু হয়েছিল, সেটা এখনও ঠিক সেইভাবেই চলছে। জানি না এর পরিস্থিতি কবে কি ভালো হবে। বেশ শোনাক, তারপর আমি নিজেদের কাছে আসবো। দীপশিতার স্টেটমেন্ট নিয়ে তুমি বলছিলে। হ্যাঁ, যেটা ওরা একটা দেখাতে যায় যে শ্রমিক, কৃষাণ, মজুর এদের একমাত্র বক্তব্য শুধুমাত্র বামপন্থার মধ্যেই ফুটে ওঠে, বা বামপন্থা ছাড়া আর সবকিছু অশিক্ষিত ভরে গেছে, শিক্ষা মানেই বামপন্থা, এই যে বিষয়গুলো বোঝাতে চায়। কিন্তু এরাই তো আবার এই যে ইংলিশ তুলে দেওয়া, ক্লাস 4-এর পর থেকে ইংলিশ যে বহাল করে রাখা, তার জন্য অশিক্ষিত করে দেওয়া, এরাই করেছিল। কম্পিউটারের বিরোধিতা এরাই করেছিল। বর্তমানে ইলেকট্রিক মিটারের বিরোধিতা, এই ডিজিটাল মিটারের বিরোধিতা এরাই করছে।
তো এরা সমস্ত সমাজে যেখানে অগ্রগতি ঘটেছে, যারা কম্পিউটারের বিরোধিতা করেছিল, যারা ইংরেজি শিক্ষার ব্যবস্থা, যারা ছোট থেকে যাতে ইংরেজি শিক্ষা পেয়ে থাকে প্রত্যেক গভর্নমেন্ট স্কুলে, সেইটাকে বন্ধ করে দিয়েছিল, তারা কি করে বলতে পারে যে তারাই সমস্তটা বোঝে, তারাই নাকি সায়েন্টিস্ট? প্রত্যেকটা সিপিএম এর ক্যাডার আপনাদের পাড়ায়, আমার পাড়ায়, যারা টিভি দেখছেন, যারা খবরটা শুনছেন, তাদের পাড়ার প্রত্যেকটা যারা বামপন্থী মানসিকতার সঙ্গে যুক্ত, তারা কি সব সায়েন্টিস্ট নাকি? এই যে কথাগুলো না, এইগুলোর মাধ্যমেই তারা বোঝাতে চায় তারা একটা আলাদা কিছু, এবং এখানেই হয়তো ইয়াং জেনারেশন ভুল পথে চালিত হতে শুরু করে, যে আমরা একটা অন্য কিছু করে দেখাই, সেটা ইয়াং বয়সে মনে হয়। সেখানে দেশাত্মবোধের বিরুদ্ধে এখানে স্লোগান ওঠে না, ভারত তেরা টুকরা হোগা ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই স্লোগানগুলো এরা ব্যবহার করে এবং মানুষকে দেশের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে এই বামপন্থী। ইন্দ্রজিৎ মানবেন? দেখো, প্রথম সৌনক যেটা বললো যে এই যে পরিস্থিতিটা ও তুলে ধরলো, এখন একটা জিনিস বলি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যখন রায় দিয়েছিল যে ইউনিয়ন রুম খোলা যাবে না, এই সরকারের উচ্চশিক্ষামন্ত্রী 1 মাস আগে বলেছে ইউনিয়ন রুমগুলো খুলে দাও। তাহলে এই কোশ্চেনের উত্তর দিতে হবে। ছাত্র ভোট নিয়ে বলছে সুজন, আমরা শুনেছি সেটা। 1 সেকেন্ড, আমি শেষ করিনি এখনো, বলুন। এবার এই যাদবপুর নিয়ে একটি মামলা হয়েছিল কিছুদিন আগে, হাইকোর্টের প্রধান বিচারপতি, এখন প্রাক্তন বিচারপতি, সেই প্রধান বিচারপতি পর্যবেক্ষণ ছিল যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে কোনো রকম বহিরাগতদের প্রবেশ চলবে না। একটু আগে নিখিল দাসের কথা হলো, এই নিখিল দাসের ডেটা হচ্ছে 2014 সালে তার নামে একটি বিরাট অভিযোগ ছিল একটি মলেস্টেশনে। আর্টসের 2য় বিভাগের ছাত্রী, আমি নামটা বলবো না, তাকে নিয়ে বিরাট অভিযোগ ছিল। আজকে 2014 সালের সেই ঘটনা, আজকে 2026। এতদিন তিনি কি করছিলেন? এখনও কি তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন? 2014 আজ 2026, এতগুলো বছর, দীর্ঘ 12 বছর, সেগুলো তিনি কি করছিলেন? এক। দ্বিতীয়ত ও বলল যে স্মার্ট মিটারের কথা। স্মার্ট মিটার তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন? উত্তর তোকে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি ওর সঙ্গে একটা বিষয় সহমত, যে কম্পিউটার শিক্ষা এবং ইংরেজি শিক্ষা, নিজেদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করেছে, বামপন্থীদের ছেলেমেয়েরা, আর আমরা ক্লাস 5-এ গিয়ে ABCD শিখেছি। এটা বাস্তব চিত্র, এটা আমি 100% সহমত। কিন্তু এর সঙ্গেও বলতে হবে যে যাদবপুরে যে ছাত্র সংসদ নির্বাচন শুধু না, তৃণমূলের আমলে বহুদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কেন হয়নি? এটা তো তাদের জবাব দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সরকারে নেই। এখন যেহেতু 100 দিনের সরকার, 3 মাস অতিক্রান্ত হয়েছে, তাদেরকে জবাব দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। শোনক, অবশ্যই উনি যেগুলো বললেন একদম ফ্যাক্ট। এই কলেজে ঢুকে বসে থাকা বা পরপর যে কোর্স করা, এইগুলো তো বামপন্থীদের থেকে শিক্ষণীয় বিষয়। আর নিখিল দাস, হ্যাঁ, ওই কলেজেরই ছাত্র ছিল এবং ওই কলেজেই পড়াশোনা করেছে। ওই কলেজের ভেতর যদি তারা কোনো যে এক্স স্টুডেন্টও হয়, আমি যেমন জয়পুরিয়া কলেজের এক্স স্টুডেন্ট অ্যালুমিনিও বলে একটা সংগঠন রয়েছে, তো সেখানে আমাদের প্রোগ্রাম হলে যাই না। কলেজ ইউনিভার্সিটির প্রতি একটা আলাদা আবেগ থাকে, টান থাকে। হিন্দু স্কুলে আমি প্রাক্তনীদের গ্রুপে রয়েছি, সেখানে এই যুক্তিটা খাটে না। কারণ কালকে যে জিবি মিটিংটা হচ্ছিল সেটা হচ্ছে ফেরসুদ জিবি মিটিং, সেটা ইঞ্জিনিয়ারিং 3য় বর্ষের, তারা এই জিবি মিটিং করেছে 4 নম্বর গেটের সেইখানে নিখিল দাসের কি প্রয়োজনীয়তা? না, নিখিল দাস সেখানে নিখিল দাসের কি প্রয়োজনীয়তা ছিল? যে ছেলেটি, না কালকে সর্বরী মুখোপাধ্যায় আজকে সকালবেলা তাকে দেখতে গেছে, দেখতে যেতে পারে, সে অধিকার আছে। কিন্তু এই ছেলেটির নামে যে অভিযোগ, সেই অভিযোগটা তো আজকে অস্বীকার করার জায়গা নেই। 2014 সালের একটা এত বড় অভিযোগ, আমি সেই মেয়েটির নাম বলতে চাই না, এই অভিযোগ, অভিযোগটা কিন্তু শতার্থ সেই সময় পুলিশ এটা ইনভেস্টিগেশন করেছিল, তুমি দেখতে পাবে। কিন্তু আজকে 2014 সালের ঘটনা, 2014 সালের আজ 12 বছর অতিক্রান্ত, সেই ছাত্র সেই সময়কার, তাহলে তিনি এখানে কি করছিলেন? যেখানে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ আছে যে কোন রকম কোন বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে পারবে না, তারপরে তারা কেন ঢুকলো? অবশ্যই এটা সর্বক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার, একটু আগে সতীশবাবু বলল যে ল অ্যান্ড অর্ডার সবাইকে মেনটেন করতে হবে। অবশ্যই আমি এটার আমার দুজনেরই প্রশ্নের উত্তর মনে হয় সত্যজিৎ স্যার দিতে পারবেন। যে এখানে দুজনেই প্রশ্ন করছেন যে এখানে দীপশিতা ধর কি করে ভেতরে প্রবেশ করলেন। স্যার, এখানে পুলিশের রোল কি থাকতে পারে? দেখুন, আমরা যখন ডেপুটি পুলিশ কমিশনার ছিলাম, কিংবা আমরা যখন ল অ্যান্ড অর্ডার কমপ্লিট করতে হতো, আমরা নিরপেক্ষতাটাকে চূড়ান্তভাবে বজায় রাখতাম। 2-3টে পয়েন্ট একটু বলি।
এই যে বলা হলো না যে নতুন যে ইলেকট্রিক মিটার চালু করা হচ্ছে, এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু Electric এটা meter, বাতিল smart করেছেন, meter, smart স্মার্ট মিটারটা বাতিল করেছেন। কারণ দেখা গেছে, আমিও স্মার্ট মিটারের বাতিলের পক্ষে। আমি দেখেছি এবং নানা জায়গা থেকে তার রিপোর্টও এসছে আমাদের কাছে যে স্মার্ট মিটারে প্রচণ্ড পরিমাণে বিল উঠবে এবং সাধারণ মানুষের মাথায় হাত হবে। সেই জন্য স্মার্ট মিটার এগেনস্টে আমি ব্যক্তিগতভাবে। এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখছেন, প্রত্যেকটা মাঝখানে দেখুন লেডি পুলিশরা কাজ করছে, পুলিশ ইউনিফর্ম কাজ করছে, তারা বেসিক্যালি আটকাতে ব্যস্ত, দুটো দলকে আটকাতে ব্যস্ত, ব্যারিকেড করে রাখতে হয় আমাদের অনেক সময়। এমনও হয়েছে আমি যখন লেক থানার এদিকটা চার্জে ছিলাম, তখন গোলপার্কে বসে যাচ্ছে এসএফআই, এদিক থেকে টিএমসি বসে যাচ্ছে, কিংবা হাজরা আশুতোষ কলেজে আমাকে ল অ্যান্ড অর্ডার করতে হচ্ছে তখন এই শতরূপরা গিয়ে বসতো ওখানে গোল করে ইসেতে। এখন এগুলো পুলিশের ল অ্যান্ড অর্ডারটা সাংঘাতিক পরিমাণের দেখতে হয়। আর আমরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি যতটা পারি মুখে কথাবার্তা বলে চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি মুখে অনেক সময় হয় না, এবং শেষের দিকে আমাদের কোনো না কোনোভাবে লাঠিচার্জও করতে হয় এবং লাঠিচার্জ করে রাস্তা ক্লিয়ার করে দিতে হয়। অনেক সময় এমনও হয়েছে গোলপার্ক বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে আমাদের লাঠিচার্জ করে সরাতে হয় তখন। কিন্তু সাধারণভাবে ছাত্রদের আমি ব্যক্তিগতভাবে, দেখুন আমার ছেলেরাও 40 বছর বয়স, আমার দুটো ছেলেই চাকরি করে। আমি ব্যক্তিগতভাবে যা পড়াশোনা করেছি, MA LLB MBA যাই পড়াশোনা করেছি, বিএড, তাতে এইটুকু বুঝতে পেরেছি যে ছাত্রদের রাজনীতির মধ্যে আসা উচিত হবে না, এটুকু আমি বুঝি। এবং নিরপেক্ষভাবে আমি এটাও বিশ্বাস করি, যেটা আমাদের অটলজি বলতেন, অটল বিহারী বাজপেয়ী সাহেব, যে ছাত্ররা পড়াশুনো করে বড় হোক এবং আলটিমেটলি বড় হওয়ার পরে তারপরে যাবে, কিন্তু রাজনীতির মাঝখানে ঢুকে তারা এমন আরম্ভ করে দেয় যেগুলোকে টলারেট করা যায় না এবং অনেক জীবন ধ্বংস হয়ে যায়। বেশ, দেখুন পরপর দুদিন একদিকে বিদেশিনী যে হোটেল তারাপীঠের যতুগৃহ বিদেশিনী বলা যায়, এবং তার সাথে মির্জা গালিব স্ট্রিট, খাস কলকাতায়, অর্থাৎ যেখানে শিখা ইন যে ছবি যে অনুষ্ঠান আমরা করেছিলাম গতকালকেই, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখুন, যে ছবি আপনারা দেখছেন, যেখানে টোটাল 9 জন কিন্তু, যদিও বেশিরভাগ বাংলাদেশি নাগরিক, তারা কিন্তু বিভিন্ন কাজে এসেছিলেন, চিকিৎসা করাতে এসেছিলেন, ব্যক্তিগত কাজে এসেছিলেন, তারা কিন্তু ঝলসে তাদের মৃত্যু হয়েছে। এবং তারাপীঠের ঘটনাও আপনাদের মনে থাকবে হয়তো, একই জিনিস হয়েছিল সেখানে শিখা ইন হোটেলে, যেখানে দেখেন যে ছবি আমরা দেখাচ্ছি, পরপর 18 জন কিন্তু আমরা দুদিনে অ্যাপ্রক্সিমেটলি আমরা কিন্তু তাদেরকে হারিয়েছি। কিন্তু কথা হচ্ছে এর দায়ভার কার, এর জন্য কারা দায়ী, এই নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে এই পার্ট রাখছি। কিন্তু তার আগে একটু আপডেট দিয়ে দিই আপনাদেরকে। আবু জাফর, তাকে অ্যারেস্ট করা হয়েছে কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের লিজ হোল্ডার, তাকে কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এবং তার সঙ্গে শোকজ করেছে দমকল, আর বেশ কিছু রেস্টুরেন্ট এবং হোটেলকে কিন্তু শোকজ করেছে, যেমন খবর পাওয়া যাচ্ছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা ডিসকাশনে ঢোকার আগে আপনাদের সামনে পরপর অগ্নিমিত্রা পাল, রাজ্যের মন্ত্রী, তিনি কি বলেছিলেন আরও একবার আপনাদের সামনে রাখবো, এবং তার সঙ্গে খুব ইন্টারেস্টিংলি আপনাদের সামনে রাখবো মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী। তার তো দায়িত্ব, কারণ দমকল বিভাগ তো তারই আন্ডারে। তাকে আমার সহকর্মী জিজ্ঞেস করেছিল, আবারও রিপিট করছি আপনাদের সবাইকে, ভালো করে শুনবেন, বাংলার মানুষের তো জানা দরকার যে এটা কেন হয়েছে, এই ম্যাসাকার কিসের জন্য, তার তো দায়িত্বের মধ্যে পড়ে এটা। তাকে জিজ্ঞেস করেছিল এবং সে বলেছে কেটিভি বাংলাকে আমি কোনো ইন্টারভিউ দিই না। কেটিভি বাংলা কি দোষ করলো, বাংলার মানুষের কথা জিজ্ঞেস করলো বলে কি দোষ করলো, আরও একবার আমরা প্রশ্ন করছি, শুনুন। সম্ভব নয়। 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম। কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে, এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন, এটা তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। সিএসসি কি করে পারমিশন দিল? পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে, ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য মানে একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে?
এগুলো তো দেখার কথা। 80 জনকে বাঁচানো হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। 15 বছর ধরে কোনো অডিটও হয়নি, আর কোনো অডিট টিম সেই কাজও করেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হবে। আমরা কেএমসি, ফায়ার, পিডাব্লিউডি যারা যারা আছে, পুলিশ, সবাইকে নিয়ে একটা টিম গঠন করে এই চত্বরের মধ্যে, রাদার কেএমসির মধ্যে যারা এই ধরনের হোটেল চালাচ্ছে, এই ধরনের ট্রেড লাইসেন্স আছে না আছে, এগুলো আমরা চলতে দেবো না। কেটিভিকে কোনো ইন্টারভিউ দিন, কেটিভিকে কোনো ইন্টারভিউ দিন, কেটিভিকে কোনো ইন্টারভিউ দিন, কেটিভিকে কোনো ইন্টারভিউ দিন। দেখুন, আমরা কিন্তু মাননীয় পশ্চিমবঙ্গের মন্ত্রী, সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার স্টেটমেন্ট রাখলাম, এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দমকল মন্ত্রী, যার আন্ডারে দমকল, তাকে আমরা জিজ্ঞেস করলাম, আমার সহকর্মী জিজ্ঞেস করলো যে এই ম্যাসাকার কেন হলো, তাকে তো দায়িত্ব নিয়ে উত্তর দিতে হবে। তিনি বললেন কি, আমি কেটিভিকে ইন্টারভিউ দিই না, বাংলার মানুষের কথা কেটিভি জিজ্ঞেস করতো, করে এবং আগামী দিনেও করবে। সত্যজিৎ স্যার, কিভাবে অ্যানালিসিস করবেন? দেখুন, এই যে তারাপীঠে যে বিদেশিনী হোটেলে এবং মির্জা গালিব স্ট্রিটে যেটা হয়েছে, দুটোর ঘটনাটা একটু বলে নিতে হবে। নিয়ম হচ্ছে, যখন কোনো হোটেল কিংবা গেস্ট হাউস থাকবে, তার মিনিমাম দুটোর উপরে বেশি গেট থাকতে হবে, দুটো গেট থাকতেই হবে, এন্ট্রি এবং এক্সিট গেট থাকতে হবে। আপনি যেইখানটায় এই যে শিখাইন হোটেল কিংবা বিদেশিনী, ওটা একটাই এন্ট্রান্স, একটাই ডিপার্চারের গেট ছিল। প্রথম কথা হচ্ছে, দুটো তিনটে ফ্যাক্টর। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে ফায়ারের যাবতীয় দায়িত্ব, যেটা প্রতিটা হোটেলের মধ্যে, গেস্ট হাউসের মধ্যে থাকতেই হবে, এই দুটো জায়গায় কেন কোনো জায়গায় নেই। গত 49 বছর, অর্থাৎ 34 বছর একটা দল শাসন করেছে, 15 বছর একটা দল শাসন করেছে। তারা অক্লান্ত পরিমাণে, প্রচুর পরিমাণে লাইসেন্স দিয়ে গেছে, কন্টিনিউয়াস প্রসেসে দিয়ে গেছে, এবং তারা এইগুলো বাধা বিপত্তি কিছুই মানেনি। যারা দেখেনি যে এখানে লাইসেন্স দিতে গেলে কত লোকের প্রাণহানি কীভাবে যেতে পারে, এবং কোনখান থেকে এক্সটিংগুইশার আছে এবং ফায়ার ব্রিগেডের কভারেজ কোনো প্রত্যেকটা জায়গা দরকার, সেগুলো করেনি। একটা লাইন শুধু বলি, এই যে বিদেশিনী হোটেলটায়, এখানে যখনই দেখবেন আপনি 5তলা হোটেল কি 4তলা হোটেল কি 6তলা হোটেল, সেখানে পর্যাপ্ত পরিমাণে ওয়াটার রিজার্ভার থাকতে হবে, মিনিমাম 1 লক্ষ লিটার জল থাকতে হবে, যাতে ফায়ার ব্রিগেড এসে ওখানে জল পাস করতে পারে এবং এক্সটিংগুইশ করতে পারবে। দুঃখের ব্যাপার হচ্ছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তারাপীঠে এখন পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স সিস্টেম নেই। রামপুর হাট থেকে আপনার যদি কিছু হয়, তাহলে রামপুর হাট থেকে সেই অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হয়, এবং তারপর সেই ডেড বডি কিংবা ইনজিওর্ডকে হাসপাতালে ভর্তি করতে হয়। বেশ, এই যে বিদেশিনী হোটেল থেকে যাদেরকে ডেড বডিগুলোকে তোলা হয়েছে, সেগুলোকে সেই রামপুর হাট থেকেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওখান থেকে সরাতে হয়েছে। তারাপীঠের মধ্যে এখন পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স নেই। এই চ্যানেলের মাধ্যমে কিংবা নানাভাবে প্রশাসন থেকে বলাও হয়েছে যে এখানে অ্যাম্বুলেন্সের সিস্টেম রাখতে হবে, কারণ তারাপীঠ আমাদের জন্য খুব উল্লেখযোগ্য জায়গা। কারণ যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, শ্রাবণ মাস থেকে গোটা বছর তারাপীঠে নানা কারণ যায়, এবং সেখানে তারাপীঠে মায়ের দর্শন করতে যায়। সেখানে উল্লেখযোগ্যভাবে প্রচুর পরিমাণে হোটেল উঠেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার এস্টাবলিশমেন্ট বলে কিচ্ছু নেই। বেশ, কোনো ফায়ার ব্রিগেডের যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে, সেই ফায়ার ব্রিগেডের লাইসেন্সের যে ফায়ার লাইসেন্সগুলো দেওয়া হয়েছে, কোনো ঘরে কোনো সক্রিয়ভাবে যে গেস্ট হাউসগুলো তৈরি আছে, সেখানে ওকে আগুন নেভানোর জন্য কোনো যন্ত্রপাতি নেই, কোনো ট্রেনিং নেই, কোনো রকম কাগজপত্র নেই, কিন্তু শুধু লাইসেন্স দিয়ে গেছে তোমরা, অর্থাৎ শুধু মানুষ ঢোকাও টাকা রোজগার করো, মানুষ ঢোকাও টাকা রোজগার করো, যৌতুক গৃহে রূপান্তরিত হয়ে গেছে। এবং এখানে আলটিমেটলি প্রশাসন এখানে চুপ করেছিল, এবং ফায়ার ব্রিগেডের অফিসাররা কোনো কিছু কাজ করে উঠতে পারেনি। প্রশাসন, যেখানে পুলিশ অফিসাররা থাকবে, কি বিডিও থাকবে, কি এসডিও থাকবে, এডিএম জুডিশিয়াল থাকবে, তারা পর্যন্ত ওখানে কোনো অ্যাকশনেবল কোনো অ্যাকশন নিতে পারেনি, নেয়নি। এই 49 ধরে যে এই যে গড়ে উঠেছে পর্যাপ্ত পরিমাণে রাজত্ব, এই 49 বছরের রাজত্ব 100 দিনের মধ্যে শেষ করা যাবে না। গতকালই এই গভর্নমেন্টের 100 দিন পার হচ্ছে। সুতরাং এত রাশি রাশি হোটেল, রাশি রাশি গেস্ট হাউস,
এক একটা বিল্ডিং এর মধ্যে এক একটা ফ্লোরে 4 থেকে 5টা হোটেল স্যার। হোটেল চলছে। তো এগুলোকে একটা গভর্নমেন্টের পক্ষে এই কটা দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে না, চেক করা সম্ভব নেই। আলটিমেটলি হয়তো গভর্নমেন্ট হয়তো ইনিশিয়ালি করছে এগুলো, প্রত্যেকটা জায়গায় মাননীয় মন্ত্রী ম্যাডাম গেছেন এবং যা বলছেন, এবং সেগুলো আলটিমেটলি হবেও, কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তাহলে কি পুলিশ এখন হাত গুটিয়ে বসে থাকবে? তা নয়, পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না। ঘটনা হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে কিংবা মিডিয়ার মাধ্যমে যারা ওখানে হোটেল চালাচ্ছে, এই যে শিখাহীন কিংবা বিদেশিনী, এরকম তো অনেকগুলো লাইসেন্সবিহীন কিংবা লাইসেন্স ইন, তাদের সব ব্যাপারে লাইসেন্স নেই, সেইগুলো নিয়ে তো তারা চলছে, যে কোনোভাবে বাংলাদেশিদের ঢোকাচ্ছে, বাইরের লোকজন ঢোকাচ্ছে। তাদের একটাই কাজ হচ্ছে ভিতরে ঢোকো, আগে টাকাটা দাও, টাকাটা দিয়ে রোজগার করো। এই যে রোজগারের ধান্দা, এটাও একটা রোজগারের ধান্দা, কিন্তু এখানে যাদের দেখার করার গত 15 বছরের দেখার দায়িত্ব ছিল যাদের, তারা বেসিক্যালি এগুলো কোনো দেখেইনি। এবং আলটিমেটলি পুলিশ অফিসাররা যদি মাঝে মধ্যে, আমিও চাকরিতে ছিলাম, আমরাও 15ই আগস্ট 26শে জানুয়ারি এই মার্কো স্ট্রিট, এই প্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, নানা জায়গায় আমাদের চেক করতে যেতে হতো, বেশ, কারণ আমরা টেররিস্টরা চেক করতাম, আমরা প্যাসেঞ্জার চেক করতাম না। বেশ। এর মাধ্যমে যদি কোনো বাইরে থেকে টেররিস্ট আসে বাংলাদেশ থেকে, সেটা আমি চেক করতে যেতাম, কারণ আমি টেররিস্ট সেলের চার্জেও ছিলাম কলকাতার অপারেশনের। স্যার আপনার একটা স্টেটমেন্ট নেব শুধু, যে আমার সহকর্মী মাননীয় কৌশিক চৌধুরী মহাশয়কে জিজ্ঞেস করলেন, তিনি বলছেন আমরা ইন্টারভিউ দেবো না, কিন্তু এরকম একটা ম্যাসাকারেস ফায়ার, তিনি বলছেন আমি ইন্টারভিউ দেবো না কেটিভি বাংলাকে। স্যার আপনার রিয়াকশন নেবো খুব শর্টে। হ্যাঁ, ছোট্ট করে রিয়াকশন। 1 নম্বর হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি মনে করি একজন যে সংবিধান শপথ নিয়ে যিনি মন্ত্রী হয়েছেন, তাকে নিরপেক্ষ থাকতে হবে এবং সবার উত্তর দিতে হবে। তিনি যে বলতেই পারতেন আমার সময় নেই, কিন্তু ওই ওয়ার্ড যেটা ইউজ করা হয়েছে, যে আমি একটা স্পেসিফিক একটা টিভির নাম করে আমি কোনো উত্তর দেবো না এই টিভিকে, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা যে এটা ঠিক হয়নি। আমার মনে হয় এটা যদি উনি বলতেন যে আমার এখন সময় নেই, পরে আপনাদের উত্তরটা দেবো, এটা বললে অনেকটা ভালো হতো। ডাইরেক্টলি সংবিধান শপথ নেওয়ার পরে কোনো একজন বা কোনো একটা টিভি চ্যানেলকে ব্লেম করে দেওয়া কিংবা তাদেরকে দেব না এটা বলে দেওয়া, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ঠিক হয়নি। আলটিমেটলি মিনিস্টার সাহেব রয়েছেন, উনি হয়তো পরে বুঝবেন, কিংবা ওনার উপরে উপর থেকে ডাইরেকশন আসবে যে আপনি এটা কি করবেন না করবেন। একটু প্রথম এরকম হচ্ছে, তো 2-3 মাস একটু যেতে দিন, একটু সড়গড় হতে দিন সবাইকে, তখন দেখবেন ঠিক উত্তর দেবে। বেশ, আমি এখান থেকে ঠিক সৌনকের কাছে যাব। সৌনক, প্রথম প্রশ্ন, তুমি বিজেপির মুখপাত্র, সেখানে দাঁড়িয়ে বিজেপি সরকারের দমকলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে আমার সহকর্মী প্রশ্ন করলো, সে পরিষ্কার বলল আমি কেটিভিকে ইন্টারভিউ দেবো না। এরকম একটা ম্যাসাকারাস ফায়ার পরপর 2 দিন, একবার তারাপীঠে, তারপর খাস কলকাতায়। এই নিয়ে তোমার রিয়াকশন, এবং তারপর নতুন সরকার 100 দিন পেরিয়েছে, স্যার একটু আগেই বললেন বাংলার মানুষ অনেক আশা নিয়ে কিন্তু তোমাদেরকে ক্ষমতায় এনেছে। এই যে এত হোটেল, গায়ে হোটেল, এক একটা ফ্লোরে 5খানা করে হোটেল, এক একটা ফ্লোরে, এই নিয়ে তোমার রিয়াকশন, এবং গভর্নমেন্টের কতটা প্রোঅ্যাক্টিভলি কাজ করা উচিত বলে তুমি মনে করছো? দেখুন, প্রথম কথা বলছি যে ভারতীয় জনতা পার্টির হেড অফিস থেকেই তো আপনাদের অফিসকে কোঅর্ডিনেট করে আমাকে বিজেপি মুখপাত্র হিসেবে আপনার চ্যানেলে পাঠানো হয়েছে। তো ভারতীয় জনতা পার্টি আপনাদের চ্যানেল নিয়ে কোনো সমস্যা নেই, এবং মুখপাত্র হিসেবে আপনার চ্যানেলে আমি অনর্গল বলছি অলরেডি। তো উনি কেন বলবেন না, ওটা ওনার ব্যক্তিগত বিষয়। উনি কেন এই চ্যানেলকে বলতে চাননি সেই বিষয়টা আমার ঠিক জানা নেই, আমি এই বিষয়ে মন্তব্যটা করব না। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নে আসি, যে এই 100 দিন হয়েছে সরকারের সবে মাত্র, তো হওয়ার পরে এই যে হোটেলগুলো গজিয়ে উঠেছে, সে আপনি শিয়ালদায় চলে যান কিংবা এয়ারপোর্ট অঞ্চলে চলে যান, মানে দমদম অঞ্চলে চলে যান, আপনি এরকম বহু হোটেল দেখতে পাবেন যেগুলোর কোনো লাইসেন্স ছিল না, এবং সেগুলো 49 বছর ধরে বিভিন্নভাবে গজিয়ে উঠেছে। তো হঠাৎ করে আসার পরেই দেখতে পেলেন তো যে বুলডোজার চালানো হচ্ছিল বেআইনি নির্মাণগুলো, ভেঙে পড়লে সরকারের দোষ, ভারতীয় জনতা পার্টি এসে কেন নজর দেয়নি? আর ভেঙে না পড়লে ওগুলো নিয়ে যদি ব্যবস্থা নেওয়া হয়, 100 দিনের ভেতরেই যদি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার যখন ব্যবস্থা নিচ্ছিল, বুলডোজার চালাচ্ছিল, তখন বিকাশ রঞ্জন বাবুই কিন্তু আবার গিয়ে কোর্টে স্টে অর্ডার নিয়ে সমস্ত কিছু আটকানোর ব্যবস্থা করছেন। মানে ভাঙলে সরকারের দোষ, আর কিছু না হলে সেটাও সরকারের দোষ, যে কেন ভারতীয় জনতা পার্টি দেখছে না। তো সবটাই নজরে রয়েছে, একটু সময়ের প্রয়োজন আছে, একটু সময় চলতে দিন,
সরকার সমস্তটা গুছিয়ে করবেন, সমস্তটা ঠিকঠাক হয়ে যাবে, কারণ একটু সময় দেওয়া উচিত। সে যে কোনো সরকার এলেই তাকে সময় দেওয়াটা মনে হয় উচিত। এত তাড়াতাড়ি ডিসিশন নেওয়াটা সঠিক নয়। তবে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা, কারুর মৃত্যুই দুঃখজনক, অবশ্যই এই ঘটনা দুঃখজনক ঘটনা। তারপরে কিন্তু দমকল যতটা শুনলাম বা দেখলাম সঠিক ব্যবস্থা নিয়েছে এবং সঠিক কাজ করেছে, বেশ, তার জন্য এতজন বেশ, মানুষের প্রাণ বেঁচে। বেশ। ইন্দ্রজিৎ দা কিভাবে দেখছেন ইন্দ্রজিৎ দা? দেখুন, আমি প্রথমে একটা কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কোট মনে পড়ে গেল, দিন আসে দিন যায়, নিয়ম ভাঙার খেলা অব্যাহত। কেন বললাম? যে 2010 সালে যে স্টিফেন কোর্ট, অর্থাৎ আমাদের এইখানে আমরা স্টুডিও থেকে এখান থেকে খুব কাছে, সেই স্টিফেন কোর্টে পার্ক স্ট্রিটে যে বিল্ডিং স্টিফেন কোর্ট 2000 সম্ভবত 9 হবে, হ্যাঁ যাই হোক, না এটা 2010 সালে 23শে মার্চ এই ঘটনা ঘটেছিল দুপুর 2:15। অদ্ভুত কাকতালীয় এই ঘটনা, যেটা শিখাইনে ঘটেছে রাত্রি 2:15, আর এখানে ঘটেছিল 2:15 হচ্ছে দুপুরবেলা। যাই হোক, 92 জন মানুষ সেইখানে কিন্তু তারা আমাদের সহনাগরিক, তারা আমাদের ছেড়ে চলে গেলেন, এবং এই মানে যে ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তখন তৎকালীন আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রেলমন্ত্রী ছিলেন, তিনি দাঁড়িয়ে থেকে তদারকি করেছিলেন। অনেক কিছু ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে সেখানে ফায়ার অডিট থেকে শুরু করে সব কিছু, কোনো কিছুই বাস্তবায়িত হয়নি, কোনো কিছু। এবার আমি বলি যে 2011 সালের 9ই ডিসেম্বর, খুব অন্যতম দিন, সেদিন ঢাকুরিয়া আমরি হাসপাতালে সেখানে প্রায় 92 জন রুগী সেইখানে কিন্তু মারা যান নৃশংসভাবে, এবং গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। এমন মানে রেলিয়ান শিখা আগুনের এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে পুরো গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল। বেসমেন্টে বহু আবর্জনা এবং দাহ্য পদার্থ সেইগুলো রাখা ছিল। এবং পরবর্তীকালে দেখুন কিরাম মানে আমাদের সরকারি যে পরিস্থিতি, একে অপরকে দোষারোপ করার যে প্রবণতা দেখা দিচ্ছে, আমরা দেখলাম আমাদের নগরায়ণ পুরমন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহাশয়া বললেন যে আগের সরকারের, পূর্বতন সরকারের এই যে পরিস্থিতি তারা তৈরি করেছে তার ফলন এইটা। তাহলে যে আজকে যে ঘটনার পর ঘটনা ঘটে যায়, 2008 সালে নন্দরাম মার্কেটে 13 তলায় যে অগ্নিকাণ্ড ঘটেছিল, তার কি পরিস্থিতি? 4500 দোকান ছাই হয়ে গেছিল 4 দিন ধরে। এটা হচ্ছে মানে কলকাতার বুকে সব থেকে ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছিল, 4 দিন ধরে আগুন নেভানো যায়নি, এমন পরিস্থিতি হয়েছিল। সেইখান থেকে বেরোবার চেষ্টা হয়েছে? অবশ্যই না। এই যে শিখাইনের আমরা আলোচনা করছি, সেখানে সেই গেস্ট হাউসের কোনো প্ল্যান নেই, এবং প্ল্যান খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ইন্সপেকশন বুক, অর্থাৎ দেখবেন যে পৌরসভায় আমাদের কর্পোরেশনে ইন্সপেকশন বুক, সেইখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে। বলছে যে তারা ইন্টারনাল ম্যাসিভ চেঞ্জ করেছিল বিল্ডিংয়ের একটা ফাঁকা অংশকে পুনরায় তারা আবার তৈরি করেছিল। তাহলে 2006 সালে সেটা ধরা পড়েছিল। তাহলে এতদিন কেন কিছু করা হলো? সেই ছবি আমরা দর্শকদের, তাহলে এতদিন করা হলো না কেন? এবং আমি এই আপনাদের মারফত দিয়ে বলতে চাই, 15টি গেস্ট হাউস সমেত এখনো ওখানে চলছে, 15 ওই পরিস্থিতির মধ্যে এখনো। তাহলে ভেবে দেখুন যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আমি এইখানে একটা কথা উল্লেখ করতেই হয় যে সিয়ারাম বলে এক ভদ্রলোক ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আমরি হাসপাতালে ভর্তি ছিলেন। তৎকালীন সময় তিনি তার অস্ত্রোপচার করার কথা ছিল, কিন্তু মারা যায় ওই গ্যাস চেম্বারে যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে। তার স্ত্রী বিন্দু দেবী শুধু ক্ষতিপূরণের জন্য 7 বছর ধরে তিনি আদালতে চক্কর কেটেছেন, তারপরে ক্ষতিপূরণ পেয়েছেন 2018 সালে। এবং সেই 7 বছর পরে তৎকালীন একটা কমিশন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তপন মুখার্জি কমিশন। সেখানে বলা হয়েছিল যে শর্ট সার্কিট থেকে কিন্তু হয়নি, যেটা ওরা তুলে ধরেছিলেন। সেখানে দেখা গেল কর্তৃপক্ষের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। কতদিন বাদে এলো? 2018 সালে, অর্থাৎ 7 বছর অতিক্রান্ত। তাহলে ভাবুন, ওই যে সুভাষ মুখোপাধ্যায়ের কথায় যে দিন আসে দিন যায়, নিয়ম ভাঙার খেলা অব্যাহত। সুতরাং আজকে একে অপরের ঘাড়ে যে দোষ চাপানোর খেলা অনেক দিন হয়েছে, 3.5 মাস অতিক্রান্ত, কেন এখনো কিছু করা হচ্ছে না? কেন বসা হয়নি যে দমকল ডিজি অনুজ শর্মা, তিনি ওই এসআইটি তো প্রত্যেকবারই গঠিত হয়, সে বামফ্রন্ট আমল থেকে দেখছি আমরা এসআইটি গঠিত হচ্ছে, কি হয়? মানুষগুলো মারা যায় কেন? এই যৌতুকগৃহ কেন তৈরি হবে? আমরা কেন দিনের পর দিন সহনাগরিকদের হারাবো? শৌনক সংক্ষেপে, আমাদের সময় প্রায় শেষ। এতগুলো হোটেল হঠাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্লোরে কলকাতায় হাজার হাজার বিল্ডিং তার মধ্যে গজিয়ে উঠেছে, তার সমস্ত কিছু লাইসেন্স চেক করা হোক বা যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর জন্য সময় একটু লাগবে। এই যে ঘটনাটা ঘটছে এর দায়ভার কিন্তু
এই বর্তমান সরকারের 3.5 মাসের সরকারের হতে পারে না, কারণ এই হোটেলগুলো লাইসেন্স হোক বা এই হোটেলগুলো বেশ, কিন্তু আসবো। এই টাইমে তৈরি হয়নি, তৈরি হয়েছে আগে, ঘটনা ঘটছে এখন, তাই তার দায় কিন্তু এই বর্তমান সরকারের নয়। সত্যজিৎ স্যার বলুন, কি বলছিলেন বলুন। দুটো লাইন কথা বলে দিই। যেটা বলা হলো যে স্টিফেন যেখানে স্টিফেন কোর্ট। স্টিফেন কোর্টে যে পার্ক স্ট্রিট পার্ক হোটেলের উল্টো দিকে আগুন, ওখানে আমি মোটামুটিভাবে 4 দিন ওখানে ডিউটি করেছি পরপর, সকাল থেকে রাত্রি পর্যন্ত। উনি বললেন না একজন যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখানে তদারকি করেছেন, আমার চোখে কোনো তদারকি আমি দেখতে পাইনি তাকে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাহলে এই যে পরপর যে হোটেলগুলো তৈরি করা হলো গত 15 বছরে, ধরুন একটা 34টাকে বাদ করে দিলাম, কেন এই 15 বছরে যারা ছিলেন, যারা মেয়র সাহেবরা ছিলেন, যারা মেয়র ইন কাউন্সিল ছিলেন, যারা ওখানকার কাউন্সিলররা ছিলেন, তারা কেন অ্যাকশনটা নিলেন না? এবং ডাইরেক্টলি এটা ওয়েস্ট বেঙ্গল যে ফায়ার সার্ভিস আছে তাদের দায়িত্ব ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তাদেরকে লাইসেন্সটা দেওয়া হলো কেন? দিয়েছে তো কর্পোরেশন থেকে। কর্পোরেশন যদি না দিত এখান থেকে, কর্পোরেশন যদি প্রথমেই পত্রপাঠ বলতো না কোনো পারমিশন দেওয়া হবে না, তাহলে সেখানে কোনো রকমভাবে হোটেল এইভাবে চালাতে পারতো না। কিন্তু যে ওখানে একটা শ্রেণীর লোকজন ছিল বলে তাদেরকে যেন তারা ভোট বাক্সের মধ্যে যেন প্রতিফলিত হয়, সেইটার দিকে তাকিয়ে তাদের দিকে কোনো হাত ওঠানো হয়নি, এবং তারা যেন ভোটটা দিতে পারে ঠিক মতন, সেই জন্য তাদের এগেনস্টে কোনো কমপ্লেন কিংবা কোনো রকম অ্যাকশনেবল রিপোর্ট কিংবা পুলিশ অফিসাররা যদি গিয়ে ওখানে করতো, সেই সব পুলিশ অফিসারদেরকে ইনস্ট্যান্ট বদলি করে দেওয়া হতো কিংবা অন্য জায়গায় করে দেওয়া হতো। এটা ডাইরেক্ট অ্যাকশন রিপোর্ট দরকার ছিল, ডে টু ডেট। আপনি এটা করলেন, সাথে সাথে ভেঙে দেওয়া। আমি এই হোটেলটা করলাম, হোটেলটা ইনস্ট্যান্ট, কালকের মধ্যে এটা আমি ভেঙে দেবো। কোনো কোর্টে যাবেন, যাবেন পরে আমি ভেঙে দিলাম। এই রকম যদি থাকতো এবং এরকম বার্তা যদি থাকতো যে বেআইনি হোটেল এইরকমভাবে চালানো যাবে না, বেআইনি হোটেল এগুলো চালাতে গেলে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, ভেঙে দিতে হবে, মানে চালানো যাবে না, ওটা ভেঙে দিতে হবে, কনস্ট্রাকশন ডেমোলিশ করে দিতে হবে। ডেমোলিশ করে বেশ দিতে বেশ হবে। বেশ বেশ তাহলে কিন্তু আজকে অনেক লোকের প্রাণ বাঁচত। বেশ, ইন্দ্রজিৎ একদম সময় হ্যাঁ, শেষ, সংক্ষেপে। সৌনক একটা কথা বললো, তার পরিপ্রেক্ষিতে বলি। ও বলল যে সত্যি তো এই যে অবৈধ হোটেলগুলো তো ওদের সময় নয়, দীর্ঘদিন ধরে। একদম। হ্যাঁ, সত্যি একদম ঠিকই বলেছেন। কিন্তু আজকে যে হোটেলগুলোর কথা বলা হচ্ছে, যেখানে জাভেদ খানের তিলজলা তপসিয়া একদিন গেছিল বুলডোজার, তাহলে সেইখানে যে অবৈধ বিল্ডিংগুলো, সেখানে যদি আজকে এই অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা নেই, সেখানে যদি কোনো অঘটন ঘটে, কিন্তু সেখানে ভালো তৃণমূল হয়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন যে 90টা প্রপার্টি আছে, 80টা বলা হয়েছিল, তিনি বলেন না 90টা, তিনি চেঁচিয়ে বলেন 90টা প্রপার্টি আছে, কিন্তু একটি প্রপার্টিও ভালো তৃণমূল হয়ে যাওয়ার কেন পরে demolish হলো একটি না? প্রপার্টিও শোনো, কিন্তু বলো, শোনো, হাত দেওয়া বলো। হয় না। আমি একটা শেষ করবো। আমার সময় কম। কালকে একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, ওনার ভারতীয় জনতা পার্টি সম্ভবত মুখপাত্র, তিনি এক অদ্ভুত জিনিস তিনি বললেন, এই যে এই আমরা যে আলোচনা করছি তার পরিপ্রেক্ষিতে। তিনি বললেন কি, যে দমদমে বুলডোজার দিয়ে সব হকারদের দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে, তার কারণ এটা দিয়ে আমাদের সদিচ্ছা, কেন সেখানে গিয়ে আগুন লেগে যেত। আচ্ছা, দমদমে যে যারা বুলডোজার দিয়ে ভেঙে দিল যে দোকানদারগুলো, তারা কি এই 15 বছর বসে, তার বহু আগে থেকে তারা বলো, শোনক বলো। একটা কোনো করলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে মামলা করছে তার ভিত্তিতে স্টে অর্ডার হচ্ছে, সেটাও দোষটা পড়ছে ভারতীয় জনতা পার্টি। আর যদি কাজ না হয়ে কোনো অঘটন ঘটে, তখনও আঙুল উঠছে ভারতীয় জনতা পার্টি 100 দিন সরকার গঠন হয়ে গেছে, তারপরেও কেন কিছু করছে না। দুরকম হতে পারে না। এবং দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল এই দুটোই কিন্তু তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভালো তৃণমূলগুলোকেও খুঁজে নিয়ে এসে তাদেরকে নেতৃত্ব স্থানের জায়গা দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে এমএলএ এমপি বানিয়েছে। এগুলোকে কিন্তু ভারতীয় জনতা পার্টি খুঁজে নিয়ে এসে কাউন্সিলর এমএলএ এমপি করেনি। তো এই যারা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হচ্ছে। বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী না, উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে বাংলার এই সিচুয়েশন তৈরি হচ্ছে। না, এটা উত্তরটা এরকম নয়, আমি একটা লাইন উত্তর দিই। বলা হচ্ছে যে যে জায়গাটায় চলছে বা আপনার বুলডোজার চলেছে, সেটা হচ্ছে দমদম স্টেশন। যে হকারগুলোকে সরানো হয়েছে দমদম স্টেশনে, আলাদা জায়গায় দমদমের কোনো জায়গায় এরকম ভাঙাচোরা হয়নি। নাম্বার 2, আরেকটা কথা হচ্ছে যে এই যে যেটা সংক্ষেপে, মানে সময় একদম শেষ। একটা লাইন শেষ করে দিচ্ছি। এই যে বলা হচ্ছে না ভালো দল খারাপ, এই যে ভালো একটা দলের নামে বলা হচ্ছে, ঘটনা হচ্ছে অ্যাকশন নিতে হবে। সে ভালোই থাকুক আর খারাপই থাকুক, এক্স্যাক্টলি অ্যাকশন নিতে হবে। Absolutely.
কারণ সেখানে আমি ভালো খারাপ দেখবো না, বেআইনি করেছো অ্যাকশন নিতে হবে। তুমি যে কোনো দলের হতে পারো, যে কোনো দলের তুমি হতে পারো, কিন্তু অ্যাকশন নিতে হবে। সেই জন্য আলটিমেটলি এই আমাদের যে বর্তমান সরকার আছে, সাধারণভাবে অনেকের আমাদের মানুষের প্রত্যাশা, এক্সপেকটেশন ইজ ভেরি হাই। সেখানে যদি এইরকমভাবে ডিসিশন হয় যে অন্যায় করেছো, তুমি যে কোনো পার্টির হতে পারো, ইউ শুড বি পানিশড ফর দ্যাট। অ্যাবসলিউটলি। বেশ, আপনাদের তিনজনকেই সৌনক, সত্যজিৎ স্যার, ইন্দ্রজিৎ দা, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বে থাকার জন্য। এবং বটম লাইন যেটা উঠে এলো যে যেই দলই হোক না কেন, অ্যাকশন শুড বি টেকেন, কারণ মানুষের প্রত্যাশা কিন্তু এই সরকারের থেকে কিন্তু একদম স্কাই পিয়ার্সিং। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আপনারা সুচিন্তিত মতামত শেয়ার করবেন, ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।